শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এস.এম.জেড ইমরান হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে আমি অর্থনীতি তৃতীয় বর্ষের আন্তর্জাতিক অর্থনীতি 1 এই কোর্সের একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিও লেকচারটি দেখবে। তো আমি শুরু করতেছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে বা যে অধ্যায়টি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে হেবার-লারের সুযোগ ব্যয় তত্ত্ব। হেবার-লারের সুযোগ ব্যয় তত্ত্ব। গত ক্লাসে তোমরা দেখেছিলে যে আমি ডেভিড রিকার্ডো এবং অ্যাডাম স্মিথের দুটি তত্ত্ব, একটি নাম ছিল আন্তর্জাতিক বাণিজ্যের চরম ব্যয় পার্থক্য তত্ত্ব এবং আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক ব্যয় পার্থক্য নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম। আজকে আমরা হেবার-লারের সুযোগ ব্যয় তত্ত্ব নিয়ে আলোচনা করব। আচ্ছা, আসলে গত ক্লাসে তোমরা যেটা দেখছিলে সেটা হচ্ছে আমি বলছিলাম যে অ্যাডাম স্মিথের তত্ত্বটা ছিল হচ্ছে চরম ব্যয় পার্থক্য তত্ত্ব এবং ডেভিড রিকার্ডোর তত্ত্বটা ছিল তুলনামূলক ব্যয় পার্থক্য তত্ত্ব নিয়ে। মজার বিষয় হচ্ছে দুটি তত্ত্বেই তোমার উৎপাদন ব্যয় হিসাবে শুধুমাত্র শ্রম ব্যয়কে ধরা হয়েছিল, মানে উৎপাদনের ক্ষেত্রে একমাত্র শ্রম ব্যয়ই ব্যয় হিসাবে গণ্য হয়েছে। কিন্তু হেবার-লার আসলে নতুন কোনো তত্ত্ব দেয়নি, বরঞ্চ তিনি ডেভিড রিকার্ডো এবং অ্যাডাম স্মিথের যে তত্ত্ব ছিল সেখানে উনি একটু নতুনত্ব সাধন করেছেন। এই নতুনত্বটা কি? উনি শ্রম ব্যয়ের পরিবর্তে সুযোগ ব্যয়ের মাধ্যমে উৎপাদন ব্যয় বিষয়টাকে ব্যাখ্যা করছে। আরেকটা জিনিস হচ্ছে, যেখানে তোমার ডেভিড রিকার্ডো এবং অ্যাডাম স্মিথের যে তত্ত্ব ছিল সেখানে আমরা দেখছি তোমার হচ্ছে, যদি অ্যাডাম স্মিথের তত্ত্ব ছিল চরম ব্যয় পার্থক্য তত্ত্ব, আমরা দেখছি যে একটা দেশ যদি একটা পণ্য উৎপাদনে অন্য দেশ থেকে বেশি উৎপাদন করে তখন সেই দেশ সেই পণ্য রপ্তানি করে এবং অন্য দেশ ওই পণ্যটা ওই দেশ থেকে আমদানি করে এবং এভাবেই দুই দেশের মধ্যে ট্রেড হয় বা বাণিজ্য হয়। এটা ছিল হচ্ছে চরম ব্যয় পার্থক্য। আর তুলনামূলক ব্যয় পার্থক্য আমরা দেখছিলাম সেটা হচ্ছে তোমার একই ধরনের, তবে একটা দেশ যদি দুইটা পণ্য উৎপাদনেই অন্য দেশ থেকে যদি বেশি উৎপাদন করে তারপরেও বাণিজ্য হওয়া সম্ভব, সেটা ডিপেন্ড করবে তুলনামূলক ব্যয় পার্থক্যের উপর। সেটা বিষয়টা কি? সেটা ছিল এমন, মনে করো আমি বাংলাদেশ, তুমি ধরো তুমি কাতার বা তুমি যে কোনো দেশ, আমি বাংলাদেশ, তুমি ধরো ইন্ডিয়া। তো আমি বাংলাদেশ, আমি তোমার হচ্ছে দুইটা পণ্য উৎপাদনেই ইন্ডিয়া থেকে বেশি উৎপাদন করি, তারপরেও বাণিজ্য হতে পারে তোমার হচ্ছে তুলনামূলক ব্যয় পার্থক্যের মাধ্যমে। কিভাবে? মনে করো ভারত দুইটা পণ্য উৎপাদনেই বাংলাদেশ থেকে তোমার হচ্ছে বেশি পরিমাণ শ্রম ব্যয় খরচ করে, মানে দুইটা পণ্য উৎপাদনেই বাংলাদেশ থেকে তারা পিছিয়ে থাকে। তখন ভারত অপেক্ষাকৃতভাবে যেটাতে তারা অসুবিধা কম সম্মুখীন হয় বা যেটা তাদের দুইটাতেই তারা অসুবিধার সম্মুখীন হচ্ছে, বাট যেটাতে তাদের অসুবিধা কম হতে হচ্ছে সেটা তারা রপ্তানি করার চেষ্টা করে। এই হচ্ছে তোমার তুলনামূলক ব্যয় এবং হচ্ছে চরম ব্যয় পার্থক্যের কিছু কথা আমি বলে নিলাম বিগত ক্লাসে। এখন আমি হেবার-লারের সুযোগ ব্যয় তত্ত্ব নিয়ে কিছু কথা বলি। আগে আমাকে জানতে হবে যে সুযোগ ব্যয় বিষয়টা আসলে কি। মনোযোগ দিয়ে শুনবে তোমরা। সুযোগ ব্যয় হচ্ছে কোনো একটি পণ্য উৎপাদনের জন্য আমরা অন্য আরেকটি পণ্যর যে পরিমাণ ছাড় দিই তাকে আমরা বলবো হচ্ছে সুযোগ ব্যয়। যেমন তোমার কাছে, তুমি মনে করো যে ধান এবং গম উৎপাদন করবা, তুমি হয় 20 কেজি ধান উৎপাদন করবা অথবা তুমি 10 কেজি গম উৎপাদন করবা। তুমি যদি 20 কেজি ধান উৎপাদন করো তাহলে তুমি গম উৎপাদন করতে পারতেছো না, তার মানে তোমার 20 কেজি ধান উৎপাদনের সুযোগ ব্যয় হচ্ছে 10 কেজি গম উৎপাদন ছাড় দিতে হবে। আর যদি তুমি 10 কেজি গম উৎপাদন করো তাহলে তুমি কি উৎপাদন করতে পারবে না? 20 কেজি ধান। তার মানে 10 কেজি গম উৎপাদনের সুযোগ ব্যয় হবে 20 কেজি ধান ত্যাগ করা। এটা তোমরা অবশ্যই তোমাদের মাইক্রো ইকোনমিক্স ফার্স্ট ইয়ারও পড়ছো, সেকেন্ড ইয়ারও বিষয়টা তোমরা জানো। যেহেতু তোমরা এখন থার্ড ইয়ারে পড়তেছো, আমরা এই বিষয়টা একটু সামনের দিকে যাব। সুযোগ ব্যয়কে আমরা তিন ধরনের সুযোগ ব্যয় আমরা দেখতে পাই। একটা হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, একটা হচ্ছে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, একটা হচ্ছে স্থির সুযোগ ব্যয়। আমি এখন এই তিনটা সুযোগ ব্যয় বোর্ডে তোমাদের দেখাই, তোমরা মনোযোগ দিয়ে দেখো আমি কি করব। ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, এটার অর্থটা কি? অর্থটা হচ্ছে এই, একটা জিনিস যদি তোমার বেশি পাওয়ার ইচ্ছা থাকে, অন্য একটা জিনিস তোমাকে বেশি হারে ছাড় দিতে হবে বা বেশি পরিমাণ করে ছাড় দিতে হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। এই ক্ষেত্রে দেখো, ধরো এটা সুযোগ ব্যয়, এই ক্ষেত্রে সুযোগ ব্যয় এটার আকৃতি হবে এমন। ধরো এখানে y পণ্য, এটা x পণ্য, তো সেক্ষেত্রে তোমার রেখার আকৃতি হবে ঠিক এমন।
এখন আমরা একটা ছোট একটা তোমার সূচি দেখাই, সূচি দেখালে তোমরা বিষয়টা আরেকটু পরিষ্কার হবা। ধরো এটা হচ্ছে তোমার x, এটা হচ্ছে y, আর এটা হচ্ছে মনে করো বিনিময় হার। বিনিময় হার মনোযোগ দিয়ে দেখবা। ধরো 0, 5, 1 তোমার হচ্ছে 3, 2 হচ্ছে মনে করো তোমার না এটা 4 দেই, এটা দিলাম 2। দেখো এখানে কি হচ্ছে, তুমি হয় তুমি 0টা x উৎপাদন করবে, যখন তুমি 5টা মানে তোমার হাতে দুটো অপশন আছে। তুমি যদি 5টা y উৎপাদন করো তুমি 0টা x কোনো x উৎপাদন করতে পারবে না। তুমি যদি একটা x উৎপাদন করো তুমি 4টা y তোমাকে ছাড় দিতে হবে। 2টা x যদি উৎপাদন করো 2টা y তোমাকে ছাড় দিতে হবে। মানে দেখো যতই তুমি x এর উৎপাদন বাড়াইতেছো ততই তোমাকে বেশি হারে y ছাড় দিতে হচ্ছে না। দেখো তো, প্রথমে মনে করো এটা খালি থাকে, ধরো এখানে তোমার একটা x বাড়ছে, y কমছে কয়টা? একটা ছাড় দিতে হয়েছে। পরবর্তীতে একটা x যখন তুমি বেশি উৎপাদন করতে গেছো তখন তোমাকে y কয়টা ছাড় দিতে হয়েছে? 2টা না? 2টা। তার মানে কি, যতই তুমি x এর উৎপাদন বাড়াইতেছো ততই তোমাকে y বেশি হারে ছাড় দিতে হচ্ছে। এটাকে আমরা বলবো হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। এই আর কি। এখন আমরা যদি রেখায় দেখাই তখন দেখবো, ধরো এটা x না, দেখো ধরো এটা x এর উৎপাদন আমি y এর উৎপাদন দিছি 5টা। যখন x হচ্ছে 0 তখন y হচ্ছে 5। যখন x হচ্ছে 1, ধরো x হচ্ছে 1 তখন y হচ্ছে 4। আবার যখন x হচ্ছে তোমার 2, দেখো তখন y হচ্ছে তোমার 2। তার মানে যতই তুমি বেশি পরিমাণ তোমার হচ্ছে, তুমি যতই x এর ভোগের পরিমাণ বা x এর উৎপাদন বাড়াচ্ছ ততই তোমাকে বেশি হারে y ত্যাগ করতে হচ্ছে। এতটুকু প্রথমে তুমি এতটুকুর পরিবর্তে তুমি এতটুকু ছাড় দিছো, পরে এতটুকুর পরিবর্তে তোমাকে কিন্তু এত বেশি পরিমাণ ছাড় দিতে হয়েছে। এতটুকু অংশ বেশি পাওয়ার জন্য তোমাকে ক্রমবর্ধমান হারে সুযোগ ব্যয় বা তোমার ছাড় দিতে হয়েছে। এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। এই হচ্ছে বিষয়। এখন তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? আমি আরেকবার বলি, আমরা যখন কোনো একটা জিনিস অতিরিক্ত উৎপাদনের জন্য অন্য আরেকটা জিনিস আমরা বেশি হারে বেশি পরিমাণে ছাড় দিব, এটাকে আমরা বলবো হচ্ছে তোমার ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। ইটস সিম্পল। আরেকবার দেখো, x যদি 0টা উৎপাদন হয় 0টা x নয় 5টা y। একটা x যদি উৎপাদন করতে যাও তোমাকে আবার এখানে একটা y ছাড় দিতে হবে। আরেকটা x যদি বাড়াইতে যাও তখন তোমাকে 2টা y ছাড় দিতে হবে। আমরা অভ্যন্তরীণ বিনিময়ে দেখলাম 1:1, তারপরে 1:2, এভাবে তোমার হচ্ছে y এর ছাড়ের পরিমাণ কিন্তু বাড়তেছে। এটাকে আমরা বলতেছি ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। এখন আমরা দেখব তোমার হচ্ছে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় বিষয়টা আসলে কি। আমরা কিন্তু হেবারলারের সুযোগ ব্যয় তত্ত্বটাই পড়বো। আগে দিয়ে সুযোগ ব্যয়ের একটু ধারণা আছে যেটা না বললে আসলে সামনে যাওয়াটা খারাপ দেখায়, এই জন্য আমি বিষয়টা একটু দেখাচ্ছি। এখন আমরা দেখবো ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। মনোযোগ দিয়ে দেখো, দেখো ক্রমহ্রাসমান যখন আমি বলছি তার মানে হচ্ছে এটা ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় রেখা। এটা ধরো এখানে আমি একটা চার্ট দেখাই, তোমরা বুঝবা। x y বিনিময় হার বা অভ্যন্তরীণ বিনিময় হার। ধরো x হচ্ছে 0, y হচ্ছে মনে করো 5, x 1, y হচ্ছে মনে করো তোমার হচ্ছে 3, x 2, y হচ্ছে তোমার 2। ধরে এতটুকুই থাকে। এখন তোমরা আমাকে বলো তো দেখি, তুমি যতই তোমার হচ্ছে x বাড়াচ্ছ তোমাকে y কম হারে ছাড় দিতে হচ্ছে না? দেখো তো, প্রথমে এখানে আমরা আগে ফার্স্টটা খালি রাখি, তারপর একটা x বাড়ানোর জন্য তোমাকে 2টা y ছাড় দিতে হয়েছে, পরে একটা x বাড়ানোর জন্য এবার তোমাকে একটা ছাড় দিতে হচ্ছে। তার মানে কি, যতই তুমি x এর উৎপাদন বাড়াচ্ছ ততই y তোমাকে কম হারে ছাড় দিতে হচ্ছে। এটাকে আমরা বলবো হচ্ছে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। দেখো শুরুতে তুমি হচ্ছে 0টা x ধরো, আর হচ্ছে তোমার 5টা y। 0x 5টা y, দেখো 5টা y। তারপরে তুমি যখন একটা x বাড়ালা, একটা x বাড়ানোর পরে তোমাকে 2টা y ছাড় দিতে হলো। এরপরে তুমি যখন আরেকটা
x তুমি বাড়ালা তখন তোমাকে আর একটা y ছাড় দিতে হয়েছে। তার মানে কি দেখো, যতই তুমি x এর উৎপাদন বাড়াতে যাচ্ছ ততই তোমাকে প্রথমে বেশি পরিমাণে ছাড় দিছো, তারপর কম পরিমাণে ছাড় দিছো। এভাবে যতই তুমি x বাড়াবা ততই y তোমাকে কম হারে ছাড়তে হবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। দেখে নাও, এটা হচ্ছে সুযোগ ব্যয় রেখা বা উৎপাদন সমানুপাত রেখা, তোমরা যেটাই বলো। পিপিসিও দিতে পারো, এটা সুযোগ ব্যয় রেখাও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? আরেকবার দেখো, মনে করো এটা x, এটা y, এটা বিনিময় হার, ঠিক আছে? x মনে করো 0 যদি হয়, y ধরলাম 5, x একটা বাড়াইছো, y তুমি দুইটা ছাড় দিছো, x একটা বাড়াইছো, y তুমি একটা ছাড় দিছো। তার মানে কি যতই তুমি x এর উৎপাদন বাড়াচ্ছ ততই তোমাকে কম হারে তোমার হচ্ছে y ছাড় দিতে হচ্ছে না। এই যে দুইটা ছাড় দিছো, এরপরে একটা ছাড় দিছো, এরপরে আস্তে আস্তে কমতে থাকবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। আমার মনে হয় বিষয়টা তোমরা মোটামুটি পরিষ্কার। এখন আমরা দেখব হচ্ছে স্থির সুযোগ ব্যয়। দেখো, একদম সহজ, আমি জানি তোমরা মেধাবী, তারপরে মনোযোগ দিয়ে দেখো। স্থির সুযোগ ব্যয়, দেখো স্থির সুযোগ ব্যয়ের বেলায় রেখাটা হবে স্ট্রেট লাইন, একদম স্ট্রেট। সেক্ষেত্রে তোমার আমরা যে গ্রাফটা দেখবো বা যে চার্টটা দেখবো, চার্টটাও খুব সুন্দর সহজ। এক্স ওয়াই বিনিময় হার, ধরো 0 3 1 2 2 1 3 0। কি করলাম আমি? দেখো, ধরো 0 3 3, একটা y বাড়াইতেছো তুমি, তোমাকে একটা y ছাড় দিতে হচ্ছে। একটা x বাড়াচ্ছো, একটা y ছাড় দিতে হচ্ছে। আরেকটা x বাড়াইতেছো, আরেকটা y ছাড় দিতে হচ্ছে। তার মানে কি একই হারে তুমি x একটা বাড়ানোর জন্য তোমাকে y একটা হারে ছাড় দিতে হচ্ছে। মানে যে হারে তুমি উৎপাদন বাড়াচ্ছ ঠিক একই হারে তোমাকে y ছাড়তে হচ্ছে। এটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে স্থির সুযোগ ব্যয়। এখানে যদি চিত্র এটাকে যদি আমরা প্লট করি তাহলে কি হয় দেখো, 1 2 3 1 2 3, 1 যখন ছিল তখন হচ্ছে 2, 1 যখন এখানে 2, এই জন্য এটা একটা স্ট্রেট লাইন রেখা হবে। এখানে থাকে y পণ্য, এখানে থাকে x পণ্য, আর এটাকে আমরা বলতেছি হচ্ছে সুযোগ ব্যয় রেখা, সুযোগ ব্যয় রেখা বা পিপিসি, যাই তোমরা বলো, দুটোই কারেক্ট। আমার মনে হয় বিষয়টা তোমরা মোটামুটি পরিষ্কার। এখন আমরা তোমার হচ্ছে যে বিষয়টা দেখব, আমরা এখন আমাদের মূল যে আলোচনায় সেখানে চলে যাচ্ছি। আসলে তোমাদের বিভিন্ন বাংলা বইয়ে যেভাবে দেওয়া আছে এইভাবে আসলে বিষয়গুলো ঠিক পরিষ্কারভাবে এই অধ্যায়টা তোমাদের বাংলা বইয়ে তোমরা বুঝতে পারবে না। তোমরা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবা, আমার বিশ্বাস তোমরা যথেষ্ট পরিমাণ উপকৃত হতে পারবা। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস বলি। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সুযোগ ব্যয় বা উৎপাদন সমানুপাত রেখা কি স্থানান্তরযোগ্য? কখনো কি এটা স্থানান্তর হওয়া সম্ভব? হ্যাঁ, সুযোগ ব্যয় অথবা উৎপাদন সমানুপাত রেখা স্থানান্তরযোগ্য যদি তোমরা যদি এটা ফার্স্ট ইয়ার থেকে জানো, আমি তাও একবার বলি, যদি দেশে প্রযুক্তিগত উন্নয়ন সাধিত হয়। একটা দেশে যদি প্রযুক্তিগত উন্নয়ন সাধিত হয় তখন তোমার হচ্ছে সুযোগ ব্যয় রেখা বা উৎপাদন সমানুপাত রেখা তোমার হচ্ছে স্থানান্তরিত হলেও হতে পারে। ধরো আমরা ধরি যে একটা এই হচ্ছে বড় করে একটা উৎপাদন সমানুপাত রেখা, তোমার দেশে প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে, এটা এদিকে যাবে, শিফট করবে। হ্যাঁ, আর যদি মনে করো যে তোমার দেশে প্রযুক্তিগত উন্নয়ন হয় নাই বা প্রযুক্তি আরো খারাপ হয়েছে, তাহলে সেটা নিচের দিকে আসবে। আবার এমনও হইতে পারে যে তোমার শ্রমের যদি দক্ষতা বাড়ে তখন কিন্তু রেখাটা শিফট করবে, উৎপাদন সমানুপাত রেখাটা শিফট করে। আর শ্রমের দক্ষতা যদি কমে যায় তাহলে ভেতরের দিকে আসবে। আবার যদি দেশে রাস্তাঘাট বা তোমার হচ্ছে মানুষের মানসিকতার যদি পরিবর্তন হয় বা ক্রাইম যদি কমে তখনও তোমার হচ্ছে এটা আউটওয়ার্ড শিফট করলেও করতে পারে। আর যদি বিপরীত ঘটনা ঘটে তখন সেটা ইনওয়ার্ড শিফট করে। এই আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আচ্ছা তোমরা এই আন্তর্জাতিক অর্থনীতি কোর্সে তোমরা 2-3টা শব্দ বারবার দেখবে। একটা হচ্ছে পূর্ণ বিশেষীকরণ, একটা হচ্ছে আংশিক বিশেষীকরণ, একটা হচ্ছে অপূর্ণ বিশেষীকরণ। মনোযোগ দিয়ে শুনবা। পূর্ণ বিশেষীকরণ বলতে আমরা বুঝবো বা বিশেষীকরণ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে
কোনো বিশেষ, প্রথমে হচ্ছে বিশেষীকরণ মানে স্পেশালাইজেশন, এটা মানিটা আসলে মানে হচ্ছে কোনো বিশেষ পণ্য উৎপাদনে যখন তোমাদের সম্পদ বেশি বিনিয়োগ করে বা সম্পদ বেশি ব্যবহার করা হয়, এটাকে আমরা বলবো বিশেষীকরণ। মনে করো আমাদের দেশ তোমার হচ্ছে ধরো ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, তাহলে আমাদের দেশে ম্যাক্সিমাম ইনপুট বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন তোমার হচ্ছে ওই তোমার ধান উৎপাদনে যাবে, এই হচ্ছে বিশেষীকরণ। পূর্ণ বিশেষীকরণ বিষয়টা কি? এটাকে বলে ফুল স্পেশালাইজেশন। এটা মানে হচ্ছে তোমার দেশের সকল ফ্যাক্টরস অফ প্রোডাকশন দিয়ে তুমি শুধু ওই দ্রব্যটা উৎপাদন করবা, তখন আমরা এটাকে বলবো পূর্ণ বা ফুল স্পেশালাইজেশন বা পূর্ণ বিশেষীকরণ। মানে তোমার দেশের যা সম্পদ আছে বা যা ইনপুট আছে, সব ইনপুট দিয়ে তুমি শুধু একটা দ্রব্যই উৎপাদন করতেছো, এটাকে আমরা বলবো পূর্ণ বিশেষীকরণ বা ফুল স্পেশালাইজেশন। আরেকটা আছে তোমার হচ্ছে অপূর্ণ বিশেষীকরণ। তোমাদের বইয়ে কি আছে আমি ঠিক জানি না। হ্যাঁ, যদি দুইটা পণ্যের মধ্যে দুইটাই তুমি কম বেশি উৎপাদন করো, তখন আমরা এটাকে বলবো অপূর্ণ বিশেষীকরণ। এই হচ্ছে মোটামুটি তোমার হচ্ছে বেসিক একটা ধারণা দিলাম। এখন আমরা যাবো হচ্ছে তোমার মূল জায়গাতে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হেবার্লারের তত্ত্বটাই আমরা এখন শুরু করব। আরেকবার আমি বলি, হেবার্লার কিন্তু নতুন কোনো তত্ত্ব প্রদান করেনি। হেবার্লার যেটা করছে সেটা হচ্ছে অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডো যে তত্ত্বগুলো দিয়ে গেছে। অ্যাডাম স্মিথ দিয়েছে হচ্ছে তোমার চরম ব্যয় পার্থক্য তত্ত্ব, আর ডেভিড রিকার্ডো দিয়েছে হচ্ছে তুলনামূলক ব্যয় পার্থক্য তত্ত্ব। এই দুইটা তত্ত্বই তোমার হেবার্লার ব্যাখ্যা করছে ওনার মতো করে সুযোগ ব্যয়ের মাধ্যমে, যেখানে হচ্ছে তোমার অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডো দুইজন এই তত্ত্ব দুইটা ব্যাখ্যা করছে তোমার হচ্ছে শ্রম ব্যয় পার্থক্যের উপর ভিত্তি করে। আমার মনে হয় তোমরা বিষয়টা পরিষ্কার। আচ্ছা, আরেকবার বলি, হেবার্লারের তোমার হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের যে তত্ত্বটা, সেটা কোনো নতুন তত্ত্ব না, সেটা হচ্ছে অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডোর যে তত্ত্ব, সেটার পরিশোধিত রূপ বা সেটার একটু অ্যাডভান্স ধাপ, যেখানে অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডো দুইজনই তোমার হচ্ছে তোমার উৎপাদন ব্যয় হিসাবে শ্রম ব্যয়কে ধরছে, সেখানে তোমার হেবার্লার উৎপাদন ব্যয় হিসাবে সুযোগ ব্যয়কে ধরে উনি ওনার আলোচনা করছে। এই হচ্ছে মূল বিষয়। এখন আমরা সুযোগ ব্যয়ের মাধ্যমে চরম ব্যয় পার্থক্য তত্ত্বটা আসলে কেমন হতে পারে সেটা আমরা এখন একটু দেখব। খুব মনোযোগ দিয়ে বোর্ডের দিকে দেখো। যদিও আমার হাতের লেখা একটু বাজে, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। দেখো, আচ্ছা কালি তো ওকে চলবে, মনোযোগ দিয়ে দেখো। ধরো এটা হচ্ছে বাংলাদেশ, কি এটা? বাংলাদেশ। এটা হচ্ছে ধরো তোমার ইউএসএ। এটা মনে করো রাইস, এটা হচ্ছে ওয়েট বা গম। আমরা এখন দেখাইতেছি হচ্ছে সুযোগ ব্যয়ের মাধ্যমে কিভাবে চরম ব্যয় পার্থক্য তত্ত্বটা আলোচনা করা যায়, যেটা তোমার হচ্ছে অ্যাডাম স্মিথ দিয়ে গেছে তোমার হচ্ছে শ্রম ব্যয় পার্থক্যের উপর ভিত্তি করে, সেটা ডেভিড রিকার্ডো এখন যেটা আমি তোমাদেরকে ওই যে হেবার্লার যেটা দেখাবে সেটা হচ্ছে সুযোগ ব্যয়ের উপর ভিত্তি করে। ধরে নাও যে বাংলাদেশ ধান এবং তোমার গম দুইটাই মনে করো যে ধরো বাংলাদেশ 50 কেজি ধান এবং তোমার হচ্ছে 20 কেজি গম উৎপাদন করে। আবার ইউএসএ তোমার হচ্ছে 30 কেজি ধান এবং 60 কেজি গম উৎপাদন করে। এখন প্রশ্ন হচ্ছে আসলে এই দুই দেশ কি বাণিজ্যে লিপ্ত হতে পারবে কিনা, হলে তাদের তোমার লাভটাই বা কেমন হবে এবং তাদের বাণিজ্যের হারটাই বা কেমন হবে। খুব মনোযোগ দিয়ে দেখবে। দেখো, বাংলাদেশ তার যা সম্পদ আছে তা দিয়ে তারা 50 কেজি ধান অথবা 20 কেজি গম উৎপাদন করতে পারে। ঠিক একইভাবে ইউএসএ তার যে সম্পদ আছে তা দিয়ে তারা 30 কেজি ধান অথবা 60 কেজি তোমার হচ্ছে গম উৎপাদন করতে পারে। এটা খুব সহজেই তোমরা দেখতে পাচ্ছ অ্যাডাম স্মিথের মতে, যেহেতু ইউএসএ তোমার হচ্ছে বাংলাদেশ থেকে তোমার হচ্ছে গম বেশি উৎপাদন করে, এজন্য ইউএসএ তোমার গম এক্সপোর্ট করবে। আর বাংলাদেশ যেহেতু তোমার হচ্ছে ইউএসএ থেকে তোমার হচ্ছে ধান বেশি উৎপাদন করতেছে, এই জন্য বাংলাদেশ ধান উৎপাদন করবে। এটা ছিল অ্যাডাম স্মিথের বক্তব্য। কিন্তু হেবার্লার এই জায়গাতে একটা ভিন্নতা দেখাইছে। সেটা হচ্ছে হেবার্লার বলছে যে কোন দেশ যেই দ্রব্য উৎপাদনে তাদের সুযোগ ব্যয় কম হবে, সেই দ্রব্য উৎপাদনে তারা সেই পণ্য রপ্তানি করবে। আবার শোনো, কোন দেশের যেই পণ্য উৎপাদনে সুযোগ ব্যয় কম হবে, সেই পণ্য উৎপাদনে তারা বা সেই পণ্য রপ্তানিতে তারা আগ্রহী হবে।
এখন আমরা যদি এটা সুযোগ ব্যয় বের করি, সুযোগ ব্যয়টা কিভাবে বের করে, তোমাদের কোনো বাংলা পাঠ্য বইয়ে সুযোগ ব্যয় বের করাটা আসলে দেখায় নাই, তবে আমি তোমাদেরকে সেটা দেখাই দিচ্ছি। দেখো, এটা তোমরা বইয়ে পাবা না। ধরো আমরা এখন এটা তো হচ্ছে এটা একটা চার্ট, কমন চার্ট। এবার আমরা অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়ের চার্টটা তৈরি করি। দেখো, দেখো এটা হচ্ছে তোমার কান্ট্রি, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে তোমার ইউএসএ, তাই না? বাংলাদেশ এবং ইউএসএ। এখন এটা হচ্ছে তোমার রাইস, তোমরা জানো এটা হচ্ছে হোয়েট বা গম। মনোযোগ দিয়ে দেখো কিভাবে সুযোগ ব্যয় হিসাব করে সেটা দেখানোটা ইম্পর্টেন্ট। দেখো, আমরা বাংলাদেশের রাইস এর তোমার সুযোগ ব্যয় হিসাব করতেছি। এখানে রাইস কত আছে? 50 না? যেটার সুযোগ ব্যয় তুমি হিসাব করবা সেটাকে নিচে রাখবা। আর বাংলাদেশের এটা সুযোগ ব্যয় কি? বাংলাদেশ হয় 50 কেজি ধান অথবা তোমার 20 কেজি গম উৎপাদন করবে, তার মানে 20 চলে যাবে উপরে। এখানে কি হবে তাহলে? ওয়েটের তুমি অপরচুনিটি কস্ট হিসাব করবে না, সুযোগ ব্যয় হিসাব করবে না, তাহলে যেটার হিসাব করবা সেটা চলে যাবে নিচে, আর যেটার পক্ষে করবা সেটা চলে যাবে উপরে। এই এখন ঠিক একই ভাবে যদি আমরা আমেরিকার তোমার হচ্ছে সুযোগ ব্যয় হিসাব করি, ধরো তুমি আমেরিকার রাইসের সুযোগ ব্যয় হিসাব করবা, তখন এই 30 এটা চলে যাবে নিচে আর 60 চলে যাবে উপরে। আবার যখন তুমি ওয়েটের সুযোগ ব্যয় হিসাব করবা, তখন ওয়েট চলে যাবে নিচে, রাইস চলে আসবে উপরে। এখন দেখো আমরা একটু সমান সমান করি, কত আসে দেখো। এখানে আসবে তোমার হচ্ছে 0 0 কাটা 5 দিয়ে তুমি যদি 2 কে ভাগ করো, 5 ভাগ 2 0.4 আসছে। 30 ভাগ 60 হচ্ছে তোমার 2, এটা তোমার হচ্ছে আবার হাফ, এটা হবে তোমার 2 দিয়ে 5 কে ভাগ করলে কত হয়? 2 ভাগ 5, 2 2 গুণা 4, 1 0, তার মানে তোমার হচ্ছে 2.5, সো এটা হবে 2.5। এখন মজার বিষয় হচ্ছে সুযোগ ব্যয়ের মাধ্যমে আমরা আসলে কিভাবে বাণিজ্যটা করব সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। খুব মনোযোগ দিয়ে দেখো, আমরা দেখলাম আমাদের বাংলাদেশের রাইসের সুযোগ ব্যয় আসছে তোমার হচ্ছে 0.4, ইউএস এর তোমার আসছে হচ্ছে 2, ওয়েটের বাংলাদেশের সুযোগ ব্যয় আসছে 2.5, আর তোমার কি বলে ওয়েটের ইউএস এর সুযোগ ব্যয় আসছে হাফ। এটার মানে আসলে কি? এটার মানে হচ্ছে এই, মনে রাখবা, বাংলাদেশ এবং ইউএসএ দুইটা রাইসের দিকে, রাইসের সুযোগ ব্যয়ের দিকে তোমরা তাকাও। বাংলাদেশের রাইসের সুযোগ ব্যয় 0.4, ইউএসএ রাইসের সুযোগ ব্যয় হচ্ছে 2। আমি আবারও বলতেছি, কোন দেশের যেই পণ্য উৎপাদনে সুযোগ ব্যয় অন্য দেশের তুলনায় কম হবে, সেই পণ্য সেই দেশ রপ্তানিতে আগ্রহী হবে। তো এই দুইটা সুযোগ ব্যয়ের মধ্যে কোনটা আসলে কম? বাংলাদেশের না? দেখো তো 0.4 কি তোমার 2 থেকে ছোট না? তার মানে বাংলাদেশ রাইস উৎপাদনে তোমার হচ্ছে তোমার সুযোগ ব্যয় রাইস উৎপাদনে কম, এইজন্য বাংলাদেশে তোমার হচ্ছে রাইস উৎপাদনে চরম ব্যয় সুবিধা থাকবে। আবার তুমি এখানে চিন্তা করো তো, ওয়েটের ক্ষেত্রে চিন্তা করো, 2.5 এবং হাফ কোনটা বড় বলো তো দেখি, কোনটা ছোট বলো তো? এখানে গমের বাংলাদেশের সুযোগ ব্যয় হচ্ছে 2.5, আর ইউএস এর সুযোগ ব্যয় হচ্ছে অনলি 0.5 বা হাফ। তাহলে কোনটা কম? অবশ্যই এটা কম না? তার মানে ইউএস এর তোমার হচ্ছে চরম ব্যয় সুবিধা থাকবে তোমার হচ্ছে ওয়েটের মধ্যে বা গমের মধ্যে। তার মানে দেখো, যেহেতু বাংলাদেশের রাইসে চরম ব্যয় সুবিধা আছে, সুযোগ ব্যয়ের উপর ভিত্তি করে আমরা দেখলাম, আবার আমেরিকার ওয়েটে তোমার হচ্ছে চরম ব্যয় সুবিধা আছে আমরা দেখলাম সুযোগ ব্যয়ের উপর ভিত্তি করে। তার মানে এদের মধ্যে একটা তোমার বাণিজ্য সম্পর্ক গড়ে ওঠা সম্ভব, কারণ বাংলাদেশ রাইসে তোমার সুবিধা পাচ্ছে, আমেরিকা ওয়েটে সুবিধা পাচ্ছে। তার মানে বাংলাদেশ রাইস এক্সপোর্ট করবে আর তোমার ওয়েট ইম্পোর্ট করবে। ঠিক একইভাবে আমেরিকা তোমার হচ্ছে রাইস ইম্পোর্ট করবে, ওয়েট এক্সপোর্ট করবে, তাদের মধ্যে একটা বাণিজ্য সম্ভব। আমার মনে হয় আমি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পারছি। আমি এই জিনিসটা আরেকবার দেখে খুব মনোযোগ দিয়ে দেখবে, এটা কিন্তু বেসিক, এটা তোমাদের জানতেই হবে। আমি যা দেখালাম তা আরেকবার দেখে দেখো। তোমাদের বাংলা বই এভাবে পাবা না, আর বাংলা বইগুলোতে যে কি লেখে, আমি তোমাদেরকে যা দেখালাম এটা কিন্তু তোমার হচ্ছে এটা তোমরা ইংলিশ যদি বই পড়ো, ডোমিনিক সালভেটর ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, ওটাতে পাবা।
আর পল ক্রুগম্যান ইন্টারন্যাশনাল ইকোনমিক্স ওটাতেও পাবো, কিন্তু কোনো বাংলা বই এভাবে দেওয়া নেই। ধরো আমি আরেকটা দিই, ধরো এটা বাংলাদেশ, এটা হচ্ছে ইউএসএ, এটা রাইস, এটা হোয়েট, এটা তোমরা এখন তোমাদের জন্য দিলাম। ধরো এটা দিলাম বাংলাদেশ হচ্ছে তোমার 100 কেজি রাইস অথবা 40 কেজি হোয়েট, ইউএসএ তোমার হচ্ছে 50 কেজি রাইস অর 200 কেজি হোয়েট। মানে বাংলাদেশ তোমার হয় 100 কেজি ধান অথবা 40 কেজি গম উৎপাদন করে, ইউএসএ হয় 50 কেজি ধান অথবা 200 কেজি গম উৎপাদন করে। প্রশ্ন হচ্ছে ওদের মধ্যে বাণিজ্য কি সম্ভব কিনা। অ্যাডাম স্মিথের মধ্যে বাণিজ্য সম্ভব, কারণ বাংলাদেশ ইউএসএ থেকে বেশি তোমার হচ্ছে রাইস উৎপাদন করে এবং তোমার ইউএসএ বাংলাদেশ থেকে বেশি পরিমাণে তোমার হচ্ছে গম উৎপাদন করে। সুতরাং বাংলাদেশ রাইস রপ্তানি করবে আর তোমার হোয়েট আমদানি করবে, আর আমেরিকা হোয়েট রপ্তানি করবে, রাইস আমদানি করবে। এই হচ্ছে অ্যাডাম স্মিথের তত্ত্ব। বাট এই জিনিসটাই হে বার্লার কিভাবে দেখাইছে দেখো, আমরা সুযোগ পেয়ে হিসাব করি। দেখো এই হচ্ছে তোমার বি, এই হচ্ছে ইউ, মানে বাংলাদেশ এবং হচ্ছে ইয়া, এই হচ্ছে রাইস, এই হচ্ছে হোয়েট। মনোযোগ দিয়ে দেখো, যেটার সুযোগ, ধরো তুমি এটা সুযোগ হিসাব করতেছো, খুব মনোযোগ দিয়ে দেখো এটা, তাহলে এটা চলে যাবে নিচে, উপরে কি আসবে এটা 40। আবার যখন এটা সুযোগ হিসাব করবা, এটা চলে যাবে নিচে, রাইস চলে যাবে উপরে। এখন তুমি আসো রাইসে, তার মানে রাইস চলে যাবে নিচে, হোয়েট চলে আসবে উপরে। আবার যখন হোয়েট হিসাব করবা, হোয়েট চলে যাবে নিচে, রাইস চলে আসবে উপরে। এখন দেখো একদম সহজ, কোনো বিষয় না। 4/10, 4/10 সমান হচ্ছে 0.4, 20/5 ইকুয়াল টু 4। এখানে হচ্ছে তোমার 10/4 ইকুয়াল টু 2.5, আর 5 ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু 0.25। খুব মনোযোগ দিয়ে দেখো। এবার তোমরা চিন্তা করবা যে রাইস উৎপাদনে সুযোগ ব্যয় কার হচ্ছে কম। দেখো তো 0.4 বড় না 4 বড়? অবশ্যই 4 বড়। তার মানে কি, আমরা জানি যেটার সুযোগ ব্যয় কম হয় সেটাতে তোমার হচ্ছে চরম ব্যয় পার্থক্য বেশি থাকে বা তুলনামূলক ব্যয় পার্থক্য বেশি থাকে। এটা তোমরা সামনে যখন আমরা পরের জিনিস আলোচনা করব তখন বুঝতে পারবা। মনে রাখবা যেটার সুযোগ ব্যয় কম হবে, কম্পেয়ার করছি দুইটার সঙ্গে, দেখো তুমি এই দুইটার সঙ্গে তুলনা করো, বাংলাদেশের রাইস এবং ইউএস এর রাইস, সুযোগ ব্যয় কোনটার কম? বাংলাদেশের রাইসের কম না? 0.4 ইজ লেস দেন 4। তার মানে বাংলাদেশ রাইসে তোমার হচ্ছে রাইসে বাংলাদেশে তোমার হচ্ছে এক্সপোর্ট বা রাইসে বাণিজ্য, রাইস দিয়ে তারা বাণিজ্য করতে আগ্রহী হবে, মানে রাইস তারা বেশি উৎপাদন করতে চাবে। পক্ষান্তরে এখানে দেখো তো 2.5 আর 0.25 কোনটা ছোট? 2.5 ছোট না? তার মানে ইউএসএ তোমার হচ্ছে গম উৎপাদনে আগ্রহী হতে চাবে এবং গম তারা এক্সপোর্ট করতে চাবে এবং ধান তারা বা চাল তারা আমদানি করতে চাবে। এই হচ্ছে বেসিক। আমার কি এখন কি তোমরা বুঝতে পারছো? তোমাদেরকে বলতেছি ভিডিওটা কমপক্ষে 3 থেকে 4 বার করে দেখবা, ইনশাআল্লাহ তোমরা বিষয়টা বুঝবা। তোমরা মনোযোগ দিয়ে বোর্ডটা দেখো, তোমরা নিজেরা একটা চার্ট আমি বানাই দিতেছি, নিজেরা এটা বের করবা, তাহলে আরো ভালো হবে, নিজেরাই পরিষ্কার হবে। ধরো এটা হচ্ছে ইউএসএ, এটা হচ্ছে কানাডা। এটা তোমাদের বাড়ির কাজ, আমাকে তোমরা মেসেঞ্জার বক্সে এটা দিবা, বাণিজ্য কি সম্ভব কিনা, তো বাণিজ্য হইলে কেমন হবে। ধরো এখানে আমি দিলাম হচ্ছে তোমার 60, 50, 20, 150। এখানে দিলাম মনে করো তোমার দিলাম হচ্ছে জুট, এখানে দিলাম তোমার মনে করো টি। তোমাদের জন্য এটা তোমরা অপরচুনিটি কস্ট বের করবা এবং বলবা যে কোন দেশ কোনটা আমদানি করবে এবং কোন দেশ কোনটা রপ্তানি করবে। ঠিক আছে, এখন আমরা সামনের দিকে যাই। এখন আমরা যেটা দেখব হচ্ছে আসলে তোমার হচ্ছে যদি এদের মধ্যে বাণিজ্য হয় তখন বাণিজ্যের হারটা আসলে কেমন হবে। মনোযোগ দিয়ে শোনো, বাণিজ্যের হার একটা বিশাল বিষয়, কারণ তোমাদেরকে একটা বিনিময় হার বলনা যে আমি একটা রাইস যদি রপ্তানি করি কয়টা আমি তোমার ওয়েট আমদানি করব, এটার একটা হিসাব আছে। এই হিসাবটা তোমাদের কোনো বইয়ে তোমরা পাবা না বা বইয়ে দেওয়া নাই। এই বইতে তোমাদের বাংলা সব বইয়ে একই জিনিস লেখছে যে ধরে নেওয়া হলো যে আন্তর্জাতিক বিনিময় হার 1:1 বা 1:2। বাট কেন 1:2 বা 1:1 সেটার ব্যাখ্যা আমি তোমাদেরকে দেই। মনোযোগ দিয়ে দেখবা, কোনো জিনিস বইয়ে নেই, ঠিক আছে?
খুব মনোযোগ দিবা, তা না হলে কিন্তু বুঝতে তোমাদের কষ্ট হবে। হ্যাঁ, আমি দেখাই। তোমরা আগে, আমি একটু জিনিস লিখে নিই। এর আগে যেটা দেখাইছিলাম তোমাদের, আমি তো ভুলে গেছি। 60, 50, তোমার হচ্ছে 20, 150। নতুন একটা করতেছি, ধরো এটা মনে করো বিডি, এটা মনে করো ইউএসএ, এটা রাইস, এটা ওয়েট। তো অপরচুনিটিকে হিসাব করি, দেখো বিডি ইউএসএ, একটু দ্রুত করব। হ্যাঁ, অলরেডি তোমরা বিষয়টা বুঝে গেছো আমি জানি। রাইস, ওয়েট, তাহলে ফার্স্টে এটার তোমার অপরচুনিটিকে হিসাব করতে, তার মানে 60 হচ্ছে নিচে, 50 হচ্ছে উপরে। এখানে 60 হচ্ছে উপরে, 50 হচ্ছে নিচে। এখানে 20 নিচে, 150 উপরে। এখানে 20 উপরে, 150 নিচে। তো আমরা দেখি, এখানে আসছে 6/5, এখানে আসছে 5/6। 6/5, এটা 5/6, 0, 0, 7.5, 0, 0, 2 divided by 15, 2 divided by 15, 0.13, এটা 6/5, এটা 5/6। ওকে, দেখো মনোযোগ দিয়ে দেখো, আমি এটা এখন শুধু লিখি। 5/6, 7.5, 6/5, 0.13, এই হচ্ছে তোমার আমাদের সুযোগ ব্যয়, রাইস এবং ওয়েটের। এখন আমাকে বলো, এই দুইটার মধ্যে ছোট কোনটা? অবশ্যই এটা, তাই তো? 5/6 is less than 7.5, so Bangladesh get the priority or get the advantages over this, over rice. And on the contrary, America, দেখো 6/5 is of course greater than 0.13, so 0.13 is less than 6/5, so America must have the advantages over তোমার wheat. For that reason বাংলাদেশ তোমার হচ্ছে রাইস এক্সপোর্ট করতে চাবে এবং তোমার আমেরিকা হোয়েট এক্সপোর্ট করতে চাবে। এখন ট্রেড হবে। প্রশ্ন হচ্ছে ট্রেডের হারটা আসলে কেমন হবে, সেটা ডিপেন্ড করবে আমাদের এই তোমার এটার এই অপরচুনিটি কস্টের যে রেশিও দেওয়া আছে এটার উপর ডিপেন্ড করবে। মনোযোগ দিয়ে দেখো, বাংলাদেশ কি করবে আমি বললাম, বেশি করাবো না আজকে, এটাই জানবো, যাও আর সামনে যাবো না, এটা জানানোর পরে আজকে ক্লাস শেষ করব। 5/6 তোমার হচ্ছে বাংলাদেশের তোমার 5/6 1 আর, সেটা একটু পরিষ্কার করে লিখি, খুব মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে? আমরা দেখলাম 1 আর ইকুয়াল টু 5/6 W, আবার 1 আর ইকুয়াল টু 7.5 W, আর এটা হচ্ছে B, এটা U, মানে বাংলাদেশ ইউএস। ঠিক একইভাবে 1 W ইকুয়াল টু 6/5 আর 1 W ইকুয়াল টু 0.13 আর। মনোযোগ দিয়ে দেখো, বাণিজ্যটা করতেছে হচ্ছে বাংলাদেশ তোমার হচ্ছে রাইস দিয়ে, তাই না? তার মানে বাংলাদেশের বর্তমানে 1 আর হচ্ছে 5/6 W। হ্যাঁ, এখন বাংলাদেশ আর ইউএস এর তোমার 1 আর হচ্ছে 7.5 W। তো বাংলাদেশ অলরেডি তোমার হচ্ছে একটা 1 কেজি ভাতের এগেইনস্টে তারা 5/6 ইউনিট তোমার হচ্ছে ছাড় দিতেছে, গম ছাড় দিতেছে। তার মানে কি, তারা ইউএস এর থেকে যখন বাণিজ্য করবে তখন তারা অবশ্যই এটা থেকে বেশি পেতে যাবে না? তুমি অলরেডি যদি দেশে তুমি উৎপাদন করো তখন তোমাকে এই পরিমাণ ছাড় দিতে হচ্ছে। এখন তুমি যদি দেশে উৎপাদন না করো সেই জিনিসটা, তাহলে তোমাকে বিদেশ থেকে যদি তুমি বেশি পরিমাণ যদি না পাও, তাহলে তো তোমার তো আসলে বাণিজ্য করে কোনো লাভ নাই। আবার বলতেছি, বাংলাদেশে দেখো 1 কেজি ভাতের, তুমি যদি 1 কেজি ভাত উৎপাদন করতে চাও তোমাকে 5/6 ইউনিট তোমাকে ওয়েট ছাড়তে হবে। এখন আমরা বাণিজ্য চাইতেছি কিসের জন্য? আমাদের লাভের জন্য না? আমাদের লাভটা কখন হবে? যখন আমি এর থেকে বেশি পরিমাণ তোমার হচ্ছে হুইট পাবো একটা রাইসের এগেইনস্টে। তাহলে আমেরিকা দেখো 7.5 হুইট পাচ্ছে একটা রাইসের এগেইনস্টে। তার মানে আমাদের যে রেটটা হবে, বাণিজ্যের যে হারটা হবে, সেটা অবশ্যই 5/6 থেকে বড়, কিন্তু 7.5 থেকে ছোট। কারণ আমেরিকার ক্ষেত্রে চিন্তা করো, আমেরিকা কিন্তু অলরেডি 7.5 ওয়েটের এগেইনস্টে 1 কেজি রাইস পায়। তার মানে এর থেকে যদি একটু কমে তারা তো ওয়েট দিয়ে 1 কেজি রাইস পায়, তাতে তো কোনো ক্ষতি নাই, বরঞ্চ তাদের লাভ হচ্ছে না। ধরো আমরা হিসাব করি যে বাণিজ্যের হার 1 কেজি রাইস যেমন ধরো 5 কেজি ওয়েট। আমরাও এই রেটে খুশি
ইউএসও এই রেটে খুশি, মানে 1 কেজি ভাতের পরিবর্তে তুমি 5 কেজি ওয়েট পাবা। এখন প্রশ্ন হচ্ছে কেন আমি এটা দেখালাম। দেখো আরেকবার শোনো, 1 কেজি রাইসের সুযোগ ব্যয় হচ্ছে 5/6 ইউনিট ওয়েট, মানে বাংলাদেশে তুমি যদি 1 কেজি রাইস উৎপাদন করো তোমাকে 5/6 ইউনিট তোমাকে ওয়েট ছাড়তে হবে। আবার আমেরিকা তোমার হচ্ছে 1 কেজি রাইস উৎপাদন করতে গেলে তাদেরকে 7.5 কেজি ওয়েট ছাড়তে হয়। মজার বিষয় হচ্ছে তার মানে তুমি যদি বিদেশে তুমি যদি এক্সপোর্ট করো, তুমি যদি 5/6 ইউনিট থেকে যদি বেশি ওয়েট না পাও তুমি কি বাণিজ্যে যাবা। আবার আমেরিকার ক্ষেত্রে চিন্তা করো, আমেরিকা দেশে যদি তোমার রাইস উৎপাদন করে তাদেরকে তোমার হচ্ছে 7.5 ইউনিট তোমার হচ্ছে ওয়েট ছাড়তে হয়। তারা বাংলাদেশের সঙ্গে যদি বাণিজ্যে যায় অবশ্যই তারা এই রেট থেকে বেশি যদি না পায় তারা লাভ ছাড়া কি বাণিজ্য করবে না। চিন্তা করে দেখো, আমার রেট যদি 1 কেজি রাইসে যদি 5 কেজি ওয়েট হয় তাহলে কিন্তু দুই দেশই লাভবান হবে। কিভাবে? বাংলাদেশ 1 কেজি রাইসের পরিবর্তে 5 কেজি ওয়েট পাবে, যেখানে তারা দেশে 5/6 ইউনিট ওয়েট তারা ছাড়তো, সেই ক্ষেত্রে তারা এখন 5 কেজি ওয়েট পাবে, অনেক বেশি। এখন প্রশ্ন হচ্ছে ইউএসএ কি বাণিজ্যে যাবে কিনা? হ্যাঁ, ইউএসএ বাণিজ্যে যাবে, কারণ ইউএসএ বাণিজ্যের যদি নিজের দেশে যদি বাণিজ্য করতো তাহলে তারা 7.5 কেজি ওয়েটের পরিবর্তে তারা 1 কেজি রাইস পাইতো। কিন্তু বাণিজ্য যদি হয় তাহলে এখন কি হচ্ছে, তারা দেখো তারা 5 কেজি ভাতের 5 কেজি গমের পরিবর্তেই তারা তোমার হচ্ছে মাত্র 5 কেজি গমের পরিবর্তে তারা 1 কেজি ভাত পাচ্ছে। তার মানে কি তাদের লাভ হচ্ছে না? তাদের 2.5 ইউনিট তোমার হচ্ছে 2.5 কেজি ওয়েট লাভ হচ্ছে না। মনোযোগ দিয়ে দেখো, মানে বিফোর ট্রেড বাংলাদেশ 1 কেজি ভাতের এগেইনস্টে 5/6 ইউনিট তোমার ইউনিট ওয়েট ছাড় দিতে হইতো, কিন্তু আফটার ট্রেড দেখা গেল বাংলাদেশ কিন্তু 1 কেজি ভাতের পরিবর্তে তারা কিন্তু 5 কেজি ওয়েট পাচ্ছে, অনেক বেশি ওয়েট পাচ্ছে। আমেরিকার ক্ষেত্রে দেখো, চিন্তা করো, আমেরিকা বিফোর ট্রেড তারা 7.5 কেজি গমের পরিবর্তে 1 কেজি ভাত পাইতো, কিন্তু যদি তারা বাণিজ্যে যায় দেখা গেল 5 কেজি ওয়েটের বিনিময়েই তারা কিন্তু 1 কেজি ভাত পেয়ে যাচ্ছে। তার মানে কি উভয় দেশই তোমার হচ্ছে এই রেট হলে লাভবান হয়। এটা আমরা দেখালাম হচ্ছে রাইস দিয়ে তোমার হচ্ছে ওয়েট। এবার আমি দেখাই ওয়েট দিয়ে রাইস। দেখো আমরা দেখলাম যে এই রেটটা কম না, 0.13 কম না। তার মানে আমেরিকা, মানে আমাদের বাণিজ্য হার আমরা দুইটা দেখাবো, এটা একটাও দেখানো যায় দুইটাও দেখানো যায়, দুই ভাবে দেখানো যায়। ধরো আমেরিকাতে দেখলাম 1 ওয়েট সমান সমান বা 1 কেজি ওয়েট সমান সমান 0.13 ইউনিট রাইস। তার মানে আমেরিকা নিজের দেশে 1 কেজি ওয়েটের পরিবর্তে 0.13 ইউনিট রাইস ছাড় দেয়। এখন আমেরিকা যখন তোমার হচ্ছে বাণিজ্যে যাবে, দেখো বাংলাদেশের কি অবস্থা, 1 কেজি ওয়েটের পরিবর্তে বাংলাদেশ 6/5 ইউনিট রাইস ছাড় দেয়। এখন আমেরিকা যেটা চাবে যে আমেরিকা যখন তোমার এক্সপোর্ট করবে ওয়েট, তখন তারা নিজের দেশে 1 কেজি গম উৎপাদন করলে তাদেরকে 0.13 ইউনিট রাইস ছাড় দিতে হয় বা কম উৎপাদন করতে হয়। এখন তারা যখন তোমার বাণিজ্যে যাবে তখন কি তারা এটার থেকে কম যদি তোমার বিদেশ থেকে আসে, এটার থেকে কম রেট যদি কম পরিমাণ যদি তুমি পাও ইম্পোর্ট করে, তুমি কি রপ্তানি করবা? না। আমেরিকার ক্ষেত্রে দেখো 0.13 থেকে বেশি তাদের রাইস যদি হয়, আর বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করো, বাংলাদেশ অলরেডি 6/5 ইউনিট রাইস পরিবর্তে 1 ইউনিট ওয়েট পাচ্ছে। তাইলে আমাদের যে হারটা হবে এই দুইটার মাঝখানের হার, 0.13 থেকে বড় কিন্তু 6/5 থেকে ছোট। যদি আমি ধরি 1W ইকুয়াল টু তোমার 1 রাইস, দেখো তো হয় কিনা, আমরা চিন্তা করি এই রেটে বাংলাদেশ একটা ওয়েটের এগেইনস্টে একটা রাইস নিতে রাজি থাকবে। কেন? দেখো বাংলাদেশে অলরেডি তোমার হচ্ছে বাংলাদেশ 1 হুইটের এগেইনস্টে তারা 1.5 ইউনিট রাইস ছাড় দেয়, বুঝছো? তো 1.5 ইউনিট রাইস যদি দেশে ছাড় দেয়, তারা যদি বিদেশ থেকে 1 ইউনিট পেয়ে যাচ্ছে না। তুমি মনোযোগ দিয়ে দেখো, বাংলাদেশ, আচ্ছা আমেরিকাটা চিন্তা করো, আমেরিকা 1 কেজি ওয়েটের এগেইনস্টে 0.13 ইউনিট রাইস কম উৎপাদন করে। এখন যদি তারা বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে যায়, যদি 1W ইকুয়াল টু 1R হয়, তাহলে দেখো তারা কিন্তু এখন 1W এর এগেইনস্টে 1R 1 কেজি ওয়েটের পরিবর্তে 1 কেজি রাইস পাচ্ছে, যেটা দেশে থাকলে তারা পাইতো মাত্র 0.13 ইউনিট রাইস। বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করো, বাংলাদেশ যদি তোমার হচ্ছে দেশে উৎপাদন করতো তাহলে
এক ইউনিট রাইসের এগেইনস্টে তাকে 1 ইউনিট রাইস ত্যাগ করতে হতো, তাই না? কিন্তু বাংলাদেশ যদি এখন দেখো, তারা যদি তোমার হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যে যায়, তারা কিন্তু 1 ইউনিট রাইসের এগেইনস্টে 1 ইউনিট ডাব্লিউ পাবে। যেখানে আগে বেশি পরিমাণ রাইস দিয়ে তারা 1 ইউনিট ওয়েট পাইতো, এখন তারা কম পরিমাণ রাইস দিয়ে 1 ইউনিট ডাব্লিউ পাবে। তার মানে আমরা দেখলাম যে আসলে বাণিজ্য হারটা আসলে কিভাবে নির্ধারিত হয়। আজকে এই পর্যন্তই, আর সামনে যাব না, তাহলে তোমাদের মাথা হয়তো ঘুরাতে পারে। যতটুকু দেখালাম ততটুকু তোমরা বাসায় মনোযোগ সহকারে ভিডিওটা টেনে টেনে দেখবা, ইনশাআল্লাহ তোমরা অনেক কিছু বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসে সামনের অংশ থেকে শুরু করব। আল্লাহ হাফেজ।